আসসালামু আলাইকুম। আমার আলোচনার ধারাবাহিকতায় এখন আপনাদের সাথে আলোচনা করব উপবৃত্ত নিয়ে। তাহলে এই উপবৃত্ত যদি আপনাকে ধরে, এই ধরাটা শুরু হবে কোথা থেকে? আপনাকে জিজ্ঞাসা করতে পারে, একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ লিখুন। আপনি সাধারণ দ্বিঘাত সমীকরণটা লিখবেন। সাধারণ দ্বিঘাত সমীকরণ যখন লেখা হয়ে যাবে, আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে, বলুন তো এই সাধারণ দ্বিঘাত সমীকরণ কি, কি শর্ত মেনে বা কি, কি শর্ত মানলে এটা উপবৃত্ত প্রকাশ করবে? আসুন আমরা জেনে নেই কি, কি শর্ত মানলে উপবৃত্ত প্রকাশ করবে। মনে রাখবেন, এই সাধারণ দ্বিঘাত সমীকরণটার যদি নির্ণায়কের মান শূন্য না হয় এবং ab মাইনাস এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ ab মাইনাস এইচ স্কোয়ারের মান শূন্যর থেকে বড় হলে এটা উপবৃত্ত প্রকাশ করবে। এই শর্তের উপর বেস করে এখন আসুন আমরা উপবৃত্ত সংক্রান্ত প্রাথমিক কিছু আলোচনা আপনাদের সাথে আমি করি। এই উপবৃত্ত থেকে আপনাকে কি, কি ধরনের প্রশ্ন করতে পারে? প্রথম প্রশ্ন হতে পারে, একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ কখন উপবৃত্ত প্রকাশ করে? তাহলে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ তখনই উপবৃত্ত প্রকাশ করবে যখন ডেল্টার মান শূন্য হবে না আর এবি মাইনাস এইচ স্কোয়ারের মান 0 থেকে বড় হবে। এই দুইটা শর্ত মানলে এটা একটা উপবৃত্ত প্রকাশ করবে। তো উপবৃত্ত প্রকাশ করার পরে আপনাকে বলতে পারে উপবৃত্তের সাধারণ সমীকরণটা লিখুন। তাহলে আপনার উপবৃত্তের সাধারণ সমীকরণটা আপনাদের নিশ্চয়ই জানা আছে। যখন আপনি লিখবেন একটু সতর্ক থাকবেন, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। কেন সতর্কতার কথা বললাম একটু শুনে নিন। ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা হলো উপবৃত্তের সাধারণ সমীকরণ। এখন প্রশ্ন হতে পারে যে এইটার উপবৃত্তের দুইটা অক্ষ থাকে, একটা হলো বৃহৎ অক্ষ আর একটা হলো ক্ষুদ্র অক্ষ। আপনাকে স্যার জিজ্ঞাসা করতে পারেন এটার ক্ষুদ্র অক্ষের সমীকরণটা বলুন। এখন আপনি ক্ষুদ্র অক্ষের সমীকরণ বা বৃহৎ অক্ষের সমীকরণ আইডেন্টিফাই করতে হলে আপনাকে যে বিষয়টা জানতে হবে তা হলো এক্স এর হর বড় নাকি ওয়াই এর হর বড়। যার হর বড় হবে সেই অক্ষ বরাবর বৃহৎ অক্ষ থাকবে। মনে রাখবেন, সেই অক্ষ বা সেই অক্ষের সমান্তরালে বৃহৎ অক্ষ থাকবে। তাহলে আপনাকে প্রথমে জানতে হবে এ আর বি এর মান, তা না হলে আপনি বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ আইডেন্টিফাই করতে পারবেন না। তাহলে আপনি এখানে যদি আপনাকে কোনো একটা বৃহৎ অক্ষ লিখতে বলে, আপনি সাথে সাথে আপনি বলে দিবেন এ যদি বি এর থেকে বড় হয় তখন বৃহৎ অক্ষ হবে 2a, এটা হবে বৃহৎ অক্ষ। আর এটা ক্ষুদ্র অক্ষ হবে 2b। আর এই বৃহৎ অক্ষটাকে আমরা এখানে বলবো এক্স অক্ষকে বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ বলবো তাহলে ওয়াই অক্ষকে ক্ষুদ্র অক্ষ। আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনাকে বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ জিজ্ঞাসা করে। তাহলে এটার চিত্রটা দেখতে কেমন? এটার চিত্রটা দেখতে হবে এমন, লক্ষ্য করুন এটার চিত্রটা দেখতে কিরকম হবে। এক্স অক্ষ যদি বৃহৎ অক্ষ হয় এইটার চিত্রটা এরকম হবে, অর্থাৎ এক্স অক্ষের দিকে তার দৈর্ঘ্য বড় থাকবে। এটা হলো এটার কেন্দ্র থাকবে মূলবিন্দুতে। এই থেকে এই পর্যন্ত দূরত্ব হবে এ, এই থেকে এই পর্যন্ত দূরত্ব এ, তাহলে টোটাল দূরত্ব কত? 2a। এই থেকে এই পর্যন্ত দূরত্ব বি, এই থেকে এই পর্যন্ত দূরত্ব বি, তাহলে টোটাল ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হলো 2b। আশা করি আপনারা ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য লিখতে পারবেন। এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে এটা উৎকেন্দ্রিকতা কত। মনে রাখবেন এটার উৎকেন্দ্রিকতা হলো ই ইকুয়াল টু √1 মাইনাস, মনে রাখবেন যে অক্ষ বরাবর বৃহৎ অক্ষ থাকে সেটা থাকবে হরে, আর যেটা বরাবর ক্ষুদ্র অক্ষ থাকে সেটা থাকবে লবে। তাহলে হলো কি 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে ই এর মানের সীমানা 0 থেকে ই বড় হবে কিন্তু 1 থেকে ছোট হবে। তাহলে উৎকেন্দ্রিকতার সূত্র লিখতে বললে এটা লিখবেন। সতর্ক থাকবেন, যে অক্ষ বরাবর বড় মানটা থাকবে সেই অক্ষের অংশটা হরে থাকবে, অপর অংশটা লবে থাকবে। তাহলে এটাকে উৎকেন্দ্রিকতা জিজ্ঞাসা করলে এটা এর মান যেহেতু 1 থেকে ছোট, তাহলে মনে রাখবেন 1 থেকে ছোট কোনো পদ দ্বারা কাউকে গুণ করলে সেই গুণফলটা আরো ছোট হয়ে যায়। তাহলে এই থেকে এই পর্যন্ত যদি এ হয়, তাহলে আমি যদি উৎকেন্দ্রিকতাকে বলি এ ই কমা 0, তাহলে মনে রাখবেন এ কে ই দ্বারা গুণ করার পরে সেই ভ্যালুটা এর থেকে ছোট হয়ে গেছে। উৎকেন্দ্রিকতা দুইটা থাকে, উপকেন্দ্র থাকে দুইটা, একটা হলো এস, অপরটা হলো এস ড্যাশ। তাহলে এস ড্যাশ হবে মাইনাস এই কমা 0। তাহলে আপনাকে যদি উপকেন্দ্র জিজ্ঞাসা করে আশা করি আপনারা এটা লিখতে পারবেন। এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে নিয়ামক রেখার সমীকরণ কত হবে। নিয়ামক রেখাটা মনে রাখবেন এটাকে বলা হয় শীর্ষ। এই শীর্ষ থেকে যত ভিতরে উপকেন্দ্র থাকবে ঠিক শীর্ষ থেকে তার বিপরীত দিকে তার নিয়ামক রেখা থাকবে। নিয়ামক রেখা যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল,
ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখাকে এক্স এর মাধ্যমে প্রকাশ করা হয়, আর এটা হলো এ বাই ই। তাহলে নিয়ামক রেখা এখানে দুইটা থাকে, এখানে একটা নিয়ামক রেখা থাকবে, এই নিয়ামক রেখাটা হলো এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই ই। আশা করি আপনারা নিয়ামক রেখার সমীকরণ লিখতে পারবেন ইনশাল্লাহ, নিয়ামক রেখায় আপনাদের সমস্যা হওয়ার কথা না। এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। মনে রাখবেন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 2b² বাই এ, 2b² বাই এ। এটা মনে রাখবেন কিভাবে, শুনুন। যদি এ বড় হয়, এ উপরে স্কোয়ার হবে না, যে ছোট হবে সে লবে থাকবে এবং তার সাথে 2 গুণ হয়ে ওই বি এর স্কোয়ারটা হলো। তাহলে এই উপবৃত্ত থেকে আশা করি যদি আপনাকে কোশ্চেন করে বা কোশ্চেন ধরার মতো হয়, এই টাইপের কোশ্চেনগুলি আপনাকে উপবৃত্ত থেকে ধরতে পারে। এখন উপবৃত্তের পরে আপনাদের সাথে এই মুহূর্তে আমি আলোচনা করব অধিবৃত্ত নিয়ে। একটু অধিবৃত্ত নিয়ে আপনারা কথা শুনুন। অধিবৃত্ত সংক্রান্ত যে বিষয়টা আপনাদেরকে আমি বলতে চাই একটু খেয়াল করুন। অধিবৃত্ত এবং উপবৃত্তের মধ্যে সমীকরণ দুটো দেখতে খুবই কাছাকাছি। উপবৃত্তের ক্ষেত্রে ভিতরে প্লাস, অধিবৃত্তের ক্ষেত্রে জাস্ট সাইডটা হলো মাইনাস। তাহলে কি রকম হয় অধিবৃত্তের চেহারা? অধিবৃত্তের চেহারা হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা হতে পারে, অথবা এটার আরেকটা চেহারা হতে পারে ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার লিখলাম, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই দুই রকম হতে পারে এটার চেহারা। আর এই দুই রকম যদি হয় এর চিত্রটা আলাদা হয়ে যাবে বা পাল্টে যাবে। আমি দুইটার জন্যই আপনাদের চিত্র এঁকে দেখাই এবং কার জন্য কি ক্রাইটেরিয়া সেটা একটু দেখে নেবেন প্লিজ। এখানে লক্ষ্য করুন, এটা যদি হয় তাহলে এটাকে বলা হয় আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ। অধিবৃত্তের ক্ষেত্রে কি বলা হয়? আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ। আর অক্ষ কোনটা? যে অংশটার সাইড পজিটিভ সেটা হলো আর অক্ষ, যে অংশ বরাবর সাইড নেগেটিভ সেটা হলো অনুবন্ধী অক্ষ। তাহলে এখানে এক্স এর অংশটা পজিটিভ আছে, তাহলে এটার চিত্রটা হবে এই দুইটা কার্ভ হবে এই দুইটার দিকে। তাহলে এইটা দেখুন ওয়াই এর অংশটা পজিটিভ আছে, এটা দুটো কার্ভ হবে, এই যে এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, ওয়াই এবং ওয়াই ড্যাশ বরাবর দুইটা কার্ভ হবে। এখানে সমীকরণ আশা করি আপনারা সমীকরণ চিনতে পারছেন। এখানে আর অক্ষ কোনটা? যেটা থেকে সে প্রতিসম, এটা হলো আর অক্ষ। এখানে আর অক্ষ হলো এক্স অক্ষ। আর অক্ষের দৈর্ঘ্যকে আমরা 2a দ্বারা প্রকাশ করি, অনুবন্ধী অক্ষকে আমরা 2b দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে আপনাকে আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ জানতে চাইতে পারে যে আর অক্ষের সমীকরণ কি। খেয়াল করুন, যেহেতু আর অক্ষটা এক্স অক্ষ আর এক্স অক্ষের সমীকরণকে আমরা প্রকাশ করি ওয়াই ইকুয়াল টু 0 দ্বারা। এখানে যেহেতু আর অক্ষটা ওয়াই অক্ষ, আপনারা জানেন ওয়াই অক্ষের সমীকরণকে প্রকাশ করেন এক্স ইকুয়াল টু 0 এর মাধ্যমে। তাহলে আপনাদের আর অক্ষ হয়ে গেল। আপনাদের অনুবন্ধী অক্ষের সমীকরণ যদি এখানে জানতে চায়, এখানে এক্স অক্ষটা যেহেতু অনুবন্ধী অক্ষ, তাহলে এক্স অক্ষকে আমরা প্রকাশ করি ওয়াই ইকুয়াল টু 0 এর মাধ্যমে। এখানে অনুবন্ধী অক্ষ কোনটা? এখানে অনুবন্ধী হলো ওয়াই অক্ষ, অনুবন্ধী অক্ষের সমীকরণ হবে এক্স ইকুয়াল টু 0। তাহলে আমাদের আর অক্ষ হলো, আমাদের অনুবন্ধী অক্ষ হলো। এরপরে আপনার কাছে আমার কাছে জানতে চাইতে পারে যে এই সমীকরণের জন্য এর উপকেন্দ্র কত কত হবে। লক্ষ্য করবেন অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মান 1-এর থেকে বড়। তাহলে যেহেতু 1-এর থেকে বড়, উপকেন্দ্র যদি এখানে থাকে, এই যে এখানে দুইটা উপকেন্দ্র থাকবে, তাহলে এই উপকেন্দ্র হলো ওয়াই অক্ষ বরাবর, যেহেতু ওয়াই অক্ষের উপরে আছে, এটা হবে এই 0, এই, যেহেতু এটা নিচের দিকে মাইনাস, আর এখানে হবে 0, এ ই, এটা পজিটিভ। তাহলে একবারে লিখলে 0, প্লাস মাইনাস এ ই এটার জন্য। তাহলে এই চিত্রের জন্য আপনারা কি হবে বলুন তো উপকেন্দ্র? এটার জন্য উপকেন্দ্র হবে এ ই, 0 এখানে, আর এস ড্যাশে হবে মাইনাস এ ই, 0। তাহলে উপকেন্দ্রের সমীকরণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন উপকেন্দ্রের পরে আপনাকে জানতে চাইতে পারে এটা নিয়ামক বিন্দু কত। তাহলে এখানে নিয়ামক রেখা যেহেতু দুটা, নিয়ামক বিন্দুও দুটো। এই নিয়ামক বিন্দুকে আমরা জেড এর মাধ্যমে প্রকাশ করি। নিয়ামক বিন্দু হবে 0, এ বাই ই, আর এখানে হবে 0, মাইনাস এ বাই ই। তো আশা করি আপনারা এই নিয়ামক পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন এই অধিবৃত্তের ক্ষেত্রে একটা স্পেশালিটি আছে। সেই স্পেশাল একটা ক্রাইটেরিয়া হলো আপনাদের কাছে প্রায়ই জানতে চাইতে পারে যে অসীম তট বলতে কি বুঝেন। তো শুনুন, অসীম তট বলতে কি বোঝায়? একটি সরলরেখা
খেয়াল করবেন একটি সরলরেখা এমন ভাবে যাবে যেন কিরকম যাবে একটু তাকান, আমি চিত্রের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এই যে এভাবে সে যাচ্ছে, মনে হয় যেন আর একটু সামনে গেলেই এই বক্ররেখাটাকে সে স্পর্শ করবে, অসীমে গিয়ে সে স্পর্শ করবে। আসলে এভাবে কখনো অসীমে স্পর্শ করা সম্ভব নয়, প্রকৃতপক্ষে সম্ভব নয়। তাহলে আমাদের সংজ্ঞাটা কি হবে? যদি কোনো সরলরেখা এমন ভাবে চলে যে ইহা কোনো কণিকের অসীমের কোনো বিন্দুতে মিলিত হবে, কিন্তু সরলরেখাটি প্রকৃতপক্ষে অসীমে অবস্থান করবে না। তাহলে অসীম তলের সংজ্ঞাটা কি? যদি কোনো সরলরেখা এমন ভাবে চলে যে ইহা কোনো কণিকের অসীমে কোনো বিন্দুতে মিলিত হবে, কিন্তু সরলরেখাটি সম্পূর্ণভাবে অসীমে অবস্থান না করে। এটা হলো থিওরিটিক্যাল বইয়ের সংজ্ঞা, বাট আপনি বুঝতে হলে, আপনি নিজে যদি বুঝতে চান তাহলে আমি প্র্যাকটিক্যালি বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলি। দেখুন, এই যে রেখাটা আছে, এই রেখাটা মনে হবে যেন এইভাবে অগ্রসর হলে একটু সামনে গেলেই এই বক্ররেখার সাথে মিলে যাবে, কিন্তু অসীম দিকে অগ্রসর হয়ে আসলে কখনোই মিলবে না। তো এই জন্য বলা হয়েছে অসীমে কোনো বিন্দু মিলিত হবে, কিন্তু সরলরেখাটি অসীমে অবস্থান করবে না। এটা হলো অসীম তট। তো অসীম তটের সমীকরণটা কি? অসীম তটের সমীকরণ হলো y = +-b/a * x। এটা হলো অসীম তটের সমীকরণ। একটু খেয়াল রাখবেন, আপনাকে অসীম তটের সমীকরণটা চাইতে পারে যে এই বক্ররেখার এই সমীকরণের অসীম তটটা লিখুন, বা এই অধিবৃত্তের অসীম তটের সমীকরণটা লিখুন। তা আশা করি বুঝতে পেরেছেন যে অসীম তটের সমীকরণটা কি। আপনাকে সংজ্ঞা জানতে নাও চাইতে পারে, আপনার কাছে অসীম তটের সমীকরণটাই জানতে চাওয়ার সম্ভাবনা বেশি। আপনারা সমীকরণটা একটু সুন্দর করে মনে রাখবেন। অসীম তটের সমীকরণ হলো y = +-b/a * x। এখন প্রশ্ন করতে পারে আপনি লেখার পরে যে আপনি এখানে প্লাস মাইনাস কেন দিলেন? হ্যাঁ স্যার, এটা প্লাস মাইনাস দেওয়ার কারণ হলো এখানে অসীম তট একটা না, অসীম তট হতে পারে দুটো। তাহলে এটা যেহেতু একটা সরলরেখার রেখা, এটা একটা ঢাল আছে, এইটার ঢালটা পজিটিভ, এদিকটার ঢালটা নেগেটিভ। তাহলে যে রেখাটার ঢালটা পজিটিভ তার জন্য পজিটিভ সাইন, যে রেখাটার ঢালটা নেগেটিভ তার জন্য নেগেটিভ সাইন। তো অসীম তটের দুটো সাইন হওয়ার কারণ আশা করি বুঝতে পেরেছেন। আশা করি আপনারা যদি এটুকু বুঝে থাকেন, আপাতত ভালো থাকুন। পরবর্তী কোনো ক্লাসে আপনার